4.5 দশক পর ফিরছে খাল খনন কর্মসূচি। দিনাজপুর থেকে প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বাস্তবায়ন হলে কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলার আশা। ঈদযাত্রায় রাজধানী ছেড়ে ঘরমুখী মানুষ। যাত্রী বোঝাই করে ছাড়ছে ট্রেন, বাস টার্মিনালে ভিড়, যানজট নিরসনে সতর্ক হাইওয়ে পুলিশ। ব্যাটারি চালিত রিকশার দখলে ঢাকার রাজপথ, মহাসড়কে চলাচলে বাড়ছে বিশৃঙ্খলা, নিয়ন্ত্রণে ব্যর্থ পুলিশ, নীতিমালা ছাড়া সম্ভব নয় বলছে বিশেষজ্ঞ। ইসরায়েলে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, তেহরানেও পাল্টা আক্রমণ। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় আগ্রহী নয় আরাকচি। সকালে সবাই সঙ্গে আছি আমি মিসবাহুল আলিফ। আজ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষি প্রধান দেশ হলেও অনুন্নত কৃষি ব্যবস্থাপনা আর নদী খাল শুকিয়ে যাওয়ায় দিন দিন ধ্বংস হচ্ছে কৃষি খাত। এই সমস্যা সমাধানে খাল নদী পুনঃখনন প্রকল্প শুরু করতে যাচ্ছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, জিয়াউর রহমানের সফল উদ্যোগ থেকে অভিজ্ঞতা নিয়ে টেকসই ও আধুনিকভাবে খাল খনন ও রক্ষণাবেক্ষণ করলে কৃষি বিপ্লব ঘটবে। তবে বাস্তবায়নে পড়তে হবে চ্যালেঞ্জ। শফিকুজ্জামান রুবেলের প্রতিবেদন। গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনর্জীবনের উদ্দেশ্যে 1977 সালে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। লক্ষ্য ছিল বর্ষাকালের অতিরিক্ত পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে কৃষিকাজে সেচ ব্যবস্থা নিশ্চিত করা। সে সময় সারা দেশে 3636 মাইল খাল খনন করেন তিনি। শুধু তাই নয়, স্থানীয় জনগণকে সরাসরি উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে জিয়াউর রহমান চালু করেন কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই খাল খনন প্রকল্প দেশের কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনে। চাহিদা মিটিয়ে উৎপাদিত চাল বিদেশেও রপ্তানি শুরু হয়। তবে কালের পরিক্রমায় দখল, ভরাট ও অপরিকল্পিত উন্নয়নে হারিয়ে গেছে অনেক খাল। এতে অনেক এলাকায় দেখা দিচ্ছে জলাবদ্ধতা, আবারও কোথাও শুষ্ক মৌসুমে দেখা দেয় তীব্র পানি সংকট। এমন বাস্তবতায় সরকার গঠনের পর পিতার দেখানো পথে আবারও খাল পুনরুদ্ধার ও খনন কাজ শুরু করেছে বিএনপি। সারা দেশে 20,000 কিলোমিটার খাল খনন করবে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। খাল খনন পুনর্খনন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ফসল কৃষি উৎপাদনের জন্য। শুধু পানি সেচ দেওয়া হবে সেটা না, পানি নিষ্কাশনের ব্যবস্থা তাতে হবে, জলাবদ্ধতা দূরীকরণ হবে, যে অর্থ সরবরাহ করা হবে এটা বিনিয়োগ, এটা আমাদের জাতীয় অর্থনীতির জন্য কল্যাণ বয়ে আনবে। শুধু খাল খনন করলেই হবে না, রক্ষণাবেক্ষণের দিকে বেশি গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। আজকে করলাম, পরে যখন বৃষ্টি আসলো সেটা ভরে গেল, এইটা যেন না হয়। খাল খনন কর্মসূচি অন্তত করলে এইটা যেন স্থায়ী হয়, টেকসই হয়। আধুনিক কৃষির জন্য পানি সেচ খুবই গুরুত্বপূর্ণ। এইসব প্রকল্পে অনেক সময় অনেক দুর্বৃত্তায়নের অভিযোগ পাওয়া যায়, এটাকে খুব কঠোরভাবে দমন করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, হারিয়ে যাওয়া খালগুলো আবার ফিরে এলে কৃষি উৎপাদন বাড়ার পাশাপাশি বদলে যেতে পারে গ্রাম বাংলার পানি ও পরিবেশ ব্যবস্থাপনার চিত্র। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান সৈয়দপুর বিমানবন্দরে নেমে সড়ক পথে দিনাজপুরে যাবেন খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে। সৈয়দপুর বিমানবন্দর এলাকায় আছেন রিপোর্টার সাকির হোসেন বাদল এবং দিনাজপুরে আছেন গোলাম নবী দুলাল। সরাসরি শুরুতে যাচ্ছি সাকিরের কাছে। সাকির, প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তারেক রহমান উত্তর জনপদের দিনাজপুরে আসছেন খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে। এই আগমনকে ঘিরে পুরো উত্তর জনপদে রয়েছে টান টান উত্তেজনা। কর্মী, সমর্থক এবং এলাকার জনগণের মধ্যে আনন্দ উচ্ছ্বাসের কিন্তু কম নেই। তিনি আজ সকাল 10:10 দিকে সৈয়দপুর বিমানবন্দরে ইউএস বিমানের একটি বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ
করবেন। এখান থেকে তিনি সড়ক পথে দিনাজপুরে যে সেখানে একটি খাল খনন প্রকল্পের উদ্বোধন করবেন। তারপরে তিনি তার নানা নানির কবর জিয়ারত করে আবার এখান থেকেই সন্ধ্যার পরে তিনি ঢাকায় ফিরে যাবেন। এই আগমনকে ঘিরে বিএনপির স্থানীয় জনগণ ছাড়াও বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু টান টান উত্তেজনা এবং এই তাকে তার আগমনকে তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য তারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই সৈয়দপুর থেকে দিনাজপুরের প্রবেশ পথ পর্যন্ত রাস্তার দুই ধারে হাজার হাজার কর্মী সমর্থক তাকে রাস্তার দুই ধারে দাঁড়িয়ে জানাবেন। এই প্রস্তুতি কিন্তু সৈয়দপুর জেলা রাজনৈতিক বিএনপি গ্রহণ করেছে। তাদেরকে আমরা বলেছি যে আপনাদের প্রস্তুতি সম্পর্কে তারা বলেছে যে আমরা এই আগমনকে ঘিরে আমাদের মধ্যে চরম আনন্দ উচ্ছ্বাস, জনগণের সহ স্থানীয় জনগণ সহ কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু চরম আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে। আমরা তার আগমনকে ঘিরে প্রায় কয়েক হাজার লোক রাস্তার দুই ধারে থেকে তাকে সম্বর্ধনা জানাবো। এই উপলক্ষে আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি এবং তিনি সকাল 10টায় আপনারা দেখছেন যে এই উপলক্ষে সৈয়দপুর বিমানবন্দরে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, র্যাব, সেনাবাহিনী কিন্তু এখানে অবস্থান করছে এবং নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এই ছিল আমার কাছে সৈয়দপুর বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে সর্বশেষ দিনাজপুরে অবস্থান করছেন আমাদের সহকর্মী দুলাল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দিনাজপুরের বলরামপুর গ্রামে আজকে কিন্তু উৎসবের আমেজ বিরাজ করছে। আমরা দেখছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণ পরেই আপনার এই শাহপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। ইতিমধ্যে কিন্তু এই কর্মসূচিকে কেন্দ্র করে দিনাজপুরে কিন্তু একটা শ্বাস রব পড়ে গেছে। বিশেষ করে আমরা দেখছি যে এই যে শাহপাড়া খাল, এখানে আপনার নিরাপত্তার বলয় তৈরি করেছে এবং আমরা এখানে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। বিশেষ করে যে খাল খনন করা হবে যে 12.5 কিলোমিটার এই খালটি খনন করা হলে এই এলাকার মানুষের আপনার উপকার হবে, সেটাই তারা বিশেষ করে 6,000 বিঘা জমি এই খাল খননের আওতায় আসবে এবং এখানকে চাষাবাদ বৃদ্ধি পাবে। পাশাপাশি আপনার 35,000 মানুষ কিন্তু কৃষক এখানে উপকৃত হবে। এই খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে আজকে আপনার সারা দেশে 53টি জেলায় কিন্তু আপনার এই উদ্বোধন আপনার হবে এবং আমরা দেখছি যে এই খনন কর্মসূচিকে কেন্দ্র করে যে প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে আসবেন, এই আসার জন্য এখানে সবকিছু আপনার এখানে প্রস্তুত রাখা হয়েছে। আমরা দেখছি যে সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ, গোয়েন্দা থেকে শুরু করে নৌবাহিনী সব এখানে এনফোর্সমেন্ট এজেন্সি লোকজন এখানে আমরা দেখছি তারা এখানে আপনার নিরাপত্তা গড়ে তুলেছেন এবং এখানকার যে মানুষ তারা বলছেন যে এই তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে এই গ্রামে আসবেন, তারা কিন্তু অত্যন্ত তারা খুশি হয়েছেন। তারা বলছেন যে তারা চিন্তাই করতে পারছেন না যে তারা এই গ্রামে তারা আসবেন এবং এই খাল খনন করবেন। এটি কিন্তু অত্যন্ত একটা গহীন একটি গ্রাম, যে গ্রামে আমরা দেখছি যে এখানে আরেকটি বিষয় যেটা বলেছেন যে সুইচ গেট করা হবে জলাবদ্ধতা নিরসনের জন্য। এই সুইচ গেট দিয়ে আপনার এখানে প্রায় 10,000 বিঘা জমি আপনার পানি আবাদের আওতায় আসবে। তো এই যে আপনার তারেক রহমান আসবেন এই আশ্বাস করেছে এবং এখন থেকে বিভিন্ন গ্রাম থেকে এই এলাকায় আপনার আসছেন তারা একসাথে তারেক রহমান প্রধানমন্ত্রীকে দেখার জন্য। তারেক রহমান এইখানে খাল উদ্বোধনের পরে তিনি দিনাজপুর শহরে যাবেন, সেখানে নানা করে আপনার একটি ইফতার পার্টিতে আপনার তিনি এখানে আপনার শামিল হবেন। তারপরেই এখান থেকে তিনি আমার কাছ থেকে সর্বশেষ যুক্ত ছিলাম সৈয়দপুর বিমানবন্দর থেকে এবং সর্বশেষ যুক্ত ছিলাম দিনাজপুর থেকে। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাত ও গুলিতে প্রাণ গেল কলেজ ছাত্র ও কন্টেন্ট ক্রিয়েটর রাকিবের। এই ঘটনায় একজনকে আটক করা হয়। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান রোববার রাত ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলির শব্দ শোনা যায়। সেখানেই পড়েছিলেন কলেজ ছাত্র ও কন্টেন্ট ক্রিয়েটর রাকিব আহমদ। কুপিয়ে জখমও করা হয় তাকে। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পাওয়ার পর জরুরি বিভাগের সামনে কান্নায় ভেঙে পড়েন বন্ধু ও স্বজনরা। দাঁড়ায় ছিলাম, পরে গুলির আওয়াজ আসছিল, ওইখানে যাই দেখি পরে হাতুড় আছে না, হাতুড়ি মারতেছিল, আর এখানে পার হয়তো দিচ্ছে আর গুলি করছে হয়তো। আমি মনে করছি যে কেক কাটতেছে, বাজি ফুটাইতে আছে, পরে ঘুরিয়া দেখে কেউ সারা হয়ে পড়ে রয়েছে আর সবাই দৌড়াইতে আছে। অগো মন মেয়েটা নিয়ে অনেক ডিপ্রেশনে ছিল। ও বলতেছে যে আমি যখন তখন মারার, কিন্তু আজকে যে মারার যাবে এরকম কিছু জানতাম না। আর ওই মেয়ের ব্যাপারেই বলতেছিল বারবার। আমি যতটুকু শুনছি যে ওনাকে 1 ঘন্টার জন্য কাকে আরেকজনের বউকে বিয়ে করছে রিসেন্টলি, তো ওইটাও ঝামেলা হইতে পারে। হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান রাকিবের বাবা। টিকটক করে, ওর বন্ধু বান্ধবের অভাব নাই, তবে সে যখন ওই যে হুন্ডা নিয়ে আসলো, হুন্ডার থেকে নামার সাথে সাথে তারা 4টা রাউন্ড গুলি করছে, ওইখানকার পোলাপাইনে বললো। আর গুলি করার পরে তারা এলো বাতালি মানে কোপাইছে। আসামিটা যেন কোন প্রকার ছাড়া না পায়। এই ঘটনায় সাধারণ জনতার সহায়তায় একজনকে আটক করে শাহবাগ থানা পুলিশ। তারা পালানোর সময় একজন হচ্ছে ওইখানকার জনগণ এবং আমাদের যে পাশে টহল বাড়ি ছিল তাদের হাতে ধরা পড়ে, আর বাদবাকি 3 জন পালায় যায়। তো এই ঘটনার প্রেক্ষিতে আমরা এটা তদন্ত করতেছি। বুরহানুদ্দিন কলেজের ছাত্র রাকিব সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ইস্যু নিয়ে কন্টেন্ট তৈরি করত। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। যাত্রার চতুর্থ দিনে সড়ক ও রেলপথে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী নাজমুস সালেহী, গাবতলী বাস টার্মিনালে শফিকুজ্জামান রুবেল এবং নবীনগর এলাকায় আছেন রিপোর্টার মোজাফফর হোসেন জয়। সরাসরি শুরুতে যাচ্ছি নাজমুস সালেহীর কাছে। কমলাপুর রেল স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে আমার হাতের ডান পাশে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে এটি বুড়িমারি এক্সপ্রেস। এটি উত্তরবঙ্গের অন্যতম একটি জনপ্রিয় ট্রেন। এটি ছেড়ে দেবার কথা রয়েছে সকাল 8টা 30 মিনিটে এবং ট্রেনটি ইতোমধ্যেই এসে এসে বসে। ট্রেনটিও রাইট টাইম অর্থাৎ কমলাপুর রেল স্টেশন থেকেই যাবে আশা যাত্রা করেছে। সুতরাং যাত্রীরাই পথে যারা আজকের দিনে ভ্রমণ করছেন, নারী টানে বাড়ি ফিরছেন, যারা আত্মীয় স্বজন পরিবার পরিজন নিয়ে যারা নারী টানের একসঙ্গে ঈদ উদযাপনের কথা যারা চিন্তা করছেন, যারা ভ্রমণ করছেন, তাদের রেলপথে আজকে যাত্রা হবে স্বস্তিদায়ক, সেটি আসলে যাত্রীরা আমাদেরকে জানিয়েছে। আমরা প্রতিটা ট্রেনেই কিন্তু দেখেছি আজকে এখন পর্যন্ত নেই চলাচলের ট্রেনগুলো বেশ ফাঁকা। মানুষ আসলে এসে বসেছেন, নিজের জায়গা থেকে স্কুল থেকে পেরেছেন। 7 চেয়ারগুলোকে আমরা যদি প্রচন্ড পরিমাণে ভিড় থাকে, সে ভিড় বা সেই চিরচেনা যাত্রার যে চরিত্র সেই জায়গাটা আমরা ট্রেন স্টেশন করতে একদম ফেরেই। আমরা ট্রেন স্টেশনের দায়িত্বরত যিনি ম্যানেজার রয়েছেন সাধারণ কথা বলেছি, তিনি যদি জানাচ্ছেন যে আজকে সন্ধ্যার বা বিকেলের ট্রেনগুলো থেকে বাড়তি চাপ কিছুটা বাড়বে। সেটি আসলে 17, 18, 19 এই 3 দিনে যে থেকে বাড়বে এই 3 গিয়ে 14 পর্যায়ে পরাচল যাত্রা এসে পরিবার পরিজনের কাছে ছড়ে অঞ্চল পশ্চিমাঞ্চলের তুলনায় পূর্বাঞ্চলের ট্রেনগুলো কিছুটা ফাঁকা এবং যাত্রীরা স্বস্তি নিয়ে ঢাকা ছাড়তে পারছেন। এখন পর্যন্ত শিডিউল বিপর্যয়ের কোনো খবর আমাদের কাছে আনতে পারি। তার মানে হচ্ছে যে পুরো বিশেষ করে যে 3 দিন সংকটের কারণে পূর্বাঞ্চলের ট্রেনগুলোতে যে সংখ্যা করা হচ্ছিল যে যাত্রী কিন্তু পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করতে শহর থেকে গ্রামে যাচ্ছেন ঘরমুখো মানুষ। আমরা রাজধানীর গাবতলীতে রয়েছি, আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি আগামীকাল ছুটি শুরু হচ্ছে, তাই আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই গাবতলী থেকে যারা বিভিন্ন রুটে যারা আসলে তাদের পরিবার পরিজনের সাথে যাচ্ছেন, তাদের সকাল থেকে দেখছি এখানে এসে উপস্থিত হয়েছেন। অনেকেই একটু আগে ভাগে ঈদ উদযাপন করতে যাচ্ছেন, তবে আজকে মূলত কালকে থেকে ছুটি হওয়ার কারণে আজকেই মূলত খুব যে বেশি ভিড় সেটা বলা যাবে না, তবে বলা যায় যে খুব ভোর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে মানুষের চাপ বাড়তে শুরু করেছে গাবতলীতে। এবং যারা কাছাকাছি বিশেষ করে এই মানিকগঞ্জ, ফরিদপুর,
রাজবাড়ি এই সকল এলাকার লোকজন অনেক বেশি দেখা যাচ্ছে। পাশাপাশি দূরান্তে যারা যাত্রী রয়েছেন তাদেরও আমরা দেখতে পাচ্ছি যে গাবতলীতে এসছেন। এবং অনেকের সাথে আমরা কথা বলেছি যে অনেক বাড়ি দেখা যায় যে ঈদ আসলে অনেক সময় অনেক ধরনের যে দুর্ভোগ সৃষ্টি হয়, টিকিট নিয়ে ভোগান্তির সৃষ্টি, অনেক ধরনের অভিযোগ থাকে বাড়তি ভাড়ার। সেটি কিন্তু আজকে আমরা কথা বলেছি। অনেকে বলছেন যে ঈদ উপলক্ষে অনেক জায়গায় আসলে যে নির্ধারিত ভাড়া তার থেকে 100 টাকা অতিরিক্ত নেওয়া হচ্ছে, তবে খুব বেশি যে ভাড়া নিয়ে ঝামেলা হচ্ছে সেটি না, তবে এতে যাত্রীরা খুব বেশি বিরক্ত তাও না। এবং বলছেন যে খুব স্বাচ্ছন্দ্যে এবার ঈদ উদযাপন করতে পারবেন, কেননা এই যে সড়ক পথে যে যাত্রা, সেই যাত্রা নির্বিঘ্ন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সরকারের পক্ষ থেকে বিভিন্ন যে পদক্ষেপ নেওয়া হয়েছে এখন পর্যন্ত, তাতে মূলত দেখা যাচ্ছে যে ঈদ যাত্রার যে পরিস্থিতি সেটা স্বস্তিদায়ক হওয়ার সম্ভাবনা বেশি। গাবতলীতে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর করা নিরাপত্তা রয়েছে, যারা এখানের সংশ্লিষ্ট কর্মকর্তা তারাও মাইকিং করছেন যাতে অতিরিক্ত ভাড়া না নেওয়া হয়, কোনো ধরনের কোনো যাত্রী হয়রানি না হয় বা দুর্ভোগ সৃষ্টি না হয়, নির্বিঘ্নে যাতে ঈদ আনন্দ উপভোগ করতে পারেন সেটি কিন্তু নিশ্চিত করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে যারা মূলত এই পরিবহন সংশ্লিষ্ট লোকজন রয়েছেন তারা কিন্তু সেটি নিশ্চিত করার চেষ্টা করছেন। তো আগামীকাল থেকে যেহেতু শুটি শুরু হচ্ছে, পুরোদমে বলা যায় যে এখন পর্যন্ত বাড়ি যাওয়া শুরু না হলেও মানুষ কিন্তু ঘরে ফিরতে শুরু করেছেন এবং সেটি দিন গড়ানোর সাথে সাথে কিন্তু বেড়ে চলছে। আমাদের আরেক সহকর্মী রয়েছেন নবীনগরে, জয়, তিনি জানাবেন ঈদযাত্রা সেখানের খবরাখবর। আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা আরিচা এবং নবীনগর চন্দ্রা মহাসড়কের যে ত্রিমুর রয়েছে সেই ত্রিমুরের নবীনগরে। আপনারা জানেন যে আর কয়দিন পরে ঈদ, এবং ঈদকে উপলক্ষে করে কিন্তু রাজধানী সহ আপনার শিল্পাঞ্চলের সকল মানুষ কিন্তু উন্মুখ হয়ে আছে বাড়ি ফেরার লক্ষ্যে। আমরা কিন্তু দেখছি যে সকাল থেকে কিন্তু মহাসড়কগুলো দুটিতে কিন্তু মানুষের উপচে পড়া ভিড়, একই সাথে কিন্তু যানবাহনের চাপ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। জানিয়ে রাখতে চাই ঢাকা আরিচা এবং নবীনগর চন্দ্রা মহাসড়ক হয়ে কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের প্রায় 34টি জেলার মানুষ এই পথ দুটি দিয়ে যাতায়াত করে থাকে। সে উপলক্ষে কিন্তু আমরা গত কয়েকদিন ধরেই দেখছি যে মূলত পরিবার পরিজনদেরকে কিন্তু সবাই আগে ভাগে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য, অর্থাৎ নারীর টানে যে বাড়ি পৌঁছানোর যে ঝক্কি, সেই ঝক্কি ঝামেলা থেকে মুক্ত করার জন্য কিন্তু আগেই তারা তাদের পরিবার পরিজনকে বাঁচিয়ে তুলে দিচ্ছেন এবং সে উপলক্ষে কিন্তু বাসগুলো চলছে। তবে এখনো পর্যন্ত ঢাকা আরিচা এবং নবীনগর চন্দ্রা মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও কিন্তু অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ আমরা শুনতে পাইনি। যদিও তেলের দামও বাড়েনি এবং একই সাথে সরকারি হস্তক্ষেপ করা হচ্ছে এবং প্রত্যেকটি পয়েন্টে কিন্তু আমরা দেখছি যে দলীয় নেতাকর্মী সহ কিন্তু আমরা নির্বিঘ্নে যাতায়াত করার জন্য যে ধরনের প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নিশ্চিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং একই সাথে কিন্তু নবীনগর চন্দ্রা মহাসড়ক এবং ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কিন্তু অতিরিক্ত পুলিশ এবং ট্রাফিক পুলিশ মোতায়েন রয়েছে, ফলে যে সুশৃঙ্খল অবস্থা সেটি রয়েছে। আবার একটু বলতে হয় যে নবীনগর চন্দ্রা মহাসড়কের কিন্তু বিশেষ করে বাইপাল থেকে প্রায় শ্রীপুর পর্যন্ত প্রায় 3 কিলোমিটার সড়কে কিন্তু এমনিতেই কিন্তু সড়কের বেহাল অবস্থা, তার উপর আবার সেখানে সড়কে উন্নয়নের কাজ চলছে, যার ফলে কিন্তু সেখানে একটু বিঘ্নর ঘটনা রয়েছে এবং সেই ঘটনা যদি আটকে যায় গাড়ি, সেক্ষেত্রে 3-4 ঘন্টার একটি জামের সম্ভাবনা রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত তেমন জাম পড়েনি বলে আমরা জানতে পেরেছি, কিন্তু গাড়ি চলছে ধীর গতিতে। ফলে এই সড়ক দুটিতে মানুষের উত্তরবঙ্গ ফেরা নিয়ে একটি উৎকণ্ঠাও রয়েছে, কিন্তু এর সাথে কিন্তু অতিরিক্ত চাঁদা যাতে বৃদ্ধি বা অতিরিক্ত ভাড়া যাতে বৃদ্ধি না পায় সেজন্য কিন্তু যাত্রীরা বলেছেন যে সরকারের যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনার দাবি জানিয়েছেন। একই সাথে যেহেতু তেলের এক সংকট নিয়ে বিভিন্ন মুখরোচক কথা চলছে, সেই মুখরোচক কথা থেকে হয়তো পরিবহন শ্রমিকরা তেলের দাম বৃদ্ধি করতে এই উছিলায় কিন্তু ভাড়া বৃদ্ধি করতে পারে। এই সংকট কিন্তু বিশেষ করে যাত্রীদের মধ্যে উৎকণ্ঠার প্রভাব দেখেছি আমরা। তো নবীনগর চন্দ্রা এবং ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর থেকে আমার ঈদগামী ঘর ফেরা মানুষের এই ছিল সর্বশেষ তথ্য। ঈদে ঘরে ফেরা মানুষদের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। অলিগলি ছাপিয়ে মূল সড়কে ব্যাটারি চালিত অটোরিকশার দাপটে বিশৃঙ্খলা ঢাকার রাজপথ। যানজটেরও অন্যতম কারণ নিয়ন্ত্রণহীন এই যানবাহন। শৃঙ্খলা ফেরাতে কাজ করলেও ব্যর্থ ট্রাফিক বিভাগ। তবে নীতিমালা ছাড়া এই বাহন নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মনে করেন যোগাযোগ বিশেষজ্ঞ। তাদের মতে অটোরিকশার নিবন্ধন পদ্ধতি চালু হলে বছরে 1000 কোটি টাকার রাজস্ব আদায় হতে পারে। শেখ রাসেলের ছবিতে আত্মজ রহমানের প্রতিবেদন। ব্যাটারি চালিত রিকশার জটলায় আটকা অ্যাম্বুলেন্স, নির্বিকার ট্রাফিক পুলিশ।
একই চিত্র প্রায় পুরো রাজধানীতেই। খোদ ঢাকায় ঠিক কত পরিমাণ অটোরিকশা সড়কে দাপিয়ে বেড়ায় এর সঠিক কোনো পরিসংখ্যান না পাওয়া গেলেও এই সংখ্যা অন্তত 20 লাখের ওপরে। নিয়ন্ত্রণহীন এসব বাহনের যথেচ্ছ ব্যবহারে তৈরি হচ্ছে বিশৃঙ্খল পরিস্থিতি, বাড়ছে ঝুঁকিও। অলিগলি ছাপিয়ে মূল সড়কে উঠে পড়া রিকশা নিয়ন্ত্রণে অনেকটাই অপারগ পুলিশের ট্রাফিক বিভাগ। যারা ড্রাইভার তারাও দক্ষ না, বা এই গাড়িটাও আসলে গাড়ি হিসেবে স্বীকৃত না, তারপরেও হাজার হাজার গাড়ি এগুলো চলছে। তো এটা যে চলার দায়টা, এটা কিন্তু ট্রাফিক পুলিশের উপরে সবাই মনে করে যে ট্রাফিক পুলিশ এটা করছে না। তো আমরা আপাতত কর্তৃপক্ষের নির্দেশনা যে মূল সড়ক যে সেগুলোতে যেন তারা না আসে। ঢাকার রাস্তা থেকে ব্যাটারি চালিত রিকশা তুলে দেওয়া প্রায় অসম্ভব বলছেন বিশ্লেষকরা। সড়কের শৃঙ্খলা ফিরাতে ও যানজট নিরসনে প্রয়োজন এদের নিয়ন্ত্রণ করা, আর তার জন্য দরকার নিবন্ধন ও সুনির্দিষ্ট ডাটাবেজ। তবে একদিকে নেই নিয়ন্ত্রণ, অন্যদিকে গড়ে উঠেছে সিন্ডিকেট। বিপজ্জনক জেনেও ব্যাটারি চালিত রিকশার দৌরাত্ম্য কমানোর কোনো উদ্যোগ নেয়নি সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারও। নীতিমালার অভাবেই সড়কের বিশৃঙ্খলা নিরসন করা সম্ভব হচ্ছে না ভাষ্য এই বিশেষজ্ঞের। অটোরিকশা নিয়ে সবসময় আসলে রাজনীতি হয়েছে। বিগত সরকার আমি বলবো, এমনকি অন্তর্বর্তী সরকারের সময় এটাকে নিয়ন্ত্রণ করার কিন্তু কোনো চেষ্টা করা হয়নি। তাদের পিছনে আসলে একটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে গেছে। তারাও কিন্তু বিভিন্নভাবে ইন্ধন দেবে এটা সড়কে থাকার জন্য। কারণ অবৈধ এবং অননুমোদিত যানবাহন যদি সড়কে চলে, এটাকে ঘিরে একটা এক্সটর্শন বা চাঁদাবাজির সুযোগ থাকে। নিয়ন্ত্রণ করতে হলে নীতিমালাটা প্রণয়ন করতে হবে খুবই দ্রুত। লাইসেন্সিং প্রক্রিয়া ও রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করা গেলে এই খাত হতে পারে রাষ্ট্রের বিপুল পরিমাণ টাকার রাজস্ব আদায়ের উৎস। আতজ রহমান, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটিতে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের পাশাপাশি জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ঈদের আগে এবং পরে ডিজেল, এলএনজি ও জেট ফুয়েল নিয়ে 7টি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার কথা রয়েছে। জ্বালানি সহ আমদানি পণ্য দ্রুত ছাড়তে বিশেষ টিম গঠন করেছে চট্টগ্রাম কাস্টমস। অংশীজনদের সহায়তা পেলে জ্বালানি সংকট হবে না বলে আশা কর্তৃপক্ষের। সাকাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। চট্টগ্রাম বন্দর এবং বন্দরের বহির্নোঙরে এই মুহূর্তে জ্বালানিবাহী 4টি জাহাজের অবস্থান রয়েছে, যেগুলো ছোট লাইটার এবং মাদার ট্যাঙ্কারে জ্বালানি খালাস করছে। এর বাইরে 17 মার্চ 75,000 মেট্রিক টন এলএনজি নিয়ে প্রাচী এবং 20 মার্চ 70,671 মেট্রিক টন এলএনজি নিয়ে সোনেনগাল বেঙ্গুলা নামে 2টি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার জন্য কাগজপত্র জমা দিয়েছে। কিন্তু ঈদের দীর্ঘ বন্ধে দেশের আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখার পাশাপাশি জ্বালানি খালাসে চ্যালেঞ্জের মুখে চট্টগ্রাম বন্দর। জ্বালানির বিষয়ে আমরা বিপিসির সাথে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছি। বাংলাদেশে আগমনের জন্য যে সমস্ত জাহাজগুলো থাকে তাদেরকে প্রাধিকার বার্তিং দেওয়া এবং আউটার অ্যাঙ্করে যদি তাদের পণ্য খালাসের যে নিরাপত্তার ব্যবস্থা রয়েছে সেটা বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ডের সমন্বয়ে আমরা এটাকে সুনিশ্চিত করছি। তবে 24শে মার্চ থেকে 27 মার্চের মধ্যে 1 লাখ মেট্রিক টন ডিজেল নিয়ে 4টি জাহাজ এবং 20,000 মেট্রিক টন জেট ফুয়েল নিয়ে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার কথা রয়েছে। এই অবস্থায় জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে আমদানিকৃত জ্বালানি ও তেল টার্মিনাল থেকে ডিপো এবং সবশেষ ভোক্তা পর্যায়ে পৌঁছাতে রাষ্ট্রীয় তেল বিপণনকারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা, যমুনা সহ অন্যান্য সংস্থাগুলোকে সতর্ক থাকার আহ্বান জ্বালানি বিশেষজ্ঞের। জাহাজ থেকে তেল খালাস এবং সেখান থেকে নিয়ে ডিপোতে নিয়ে যাওয়া, টার্মিনালে নেওয়া এবং টার্মিনাল থেকে আবার পাম্প এবং ভোক্তা পর্যায়ে নিয়ে যাওয়ার ব্যাপারে যাতে কোনো গাফিলতি না হয় এই ব্যাপারে সবাইকে সজাগ ভূমিকা রাখতে হবে। এদিকে ঈদের দীর্ঘ বন্ধে আমদানি এবং রপ্তানিবাহী কন্টেনার উঠানামার পাশাপাশি গন্তব্যে পৌঁছাতে 21টি অফডককে নিরবিচ্ছিন্ন ডিজেল সরবরাহের দাবি জানিয়েছে বিগডা। একই সঙ্গে কন্টেনারবাহী লরি এবং ট্রাক ও কাভার্ড ভ্যানে পর্যাপ্ত জ্বালানি যোগানের অনুরোধ তাদের। এইসব অফডক থেকেই শতভাগ রপ্তানি পণ্যের জাহাজীকরণ এবং 65 ধরনের আমদানি পণ্য ডেলিভারি হয়। ট্রাক, কাভার্ড ভ্যান এবং বেসরকারি অফডকগুলোতে যে ডিজেল বা জ্বালানি তেলের প্রয়োজনটা রয়েছে সেই প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেলের সরবরাহটা নিশ্চিত করতে হবে। যদি সরবরাহ নিশ্চিত করা না যায় তাহলে বেসরকারি অফডকগুলো কিন্তু তাদের ফুল ক্যাপাসিটিতে কাজ করতে পারবে না, এবং যদি কাজ করতে না পারে তবে আমদানি এবং রপ্তানি উভয় ক্ষেত্রে কিন্তু নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হবে। ঈদের বন্ধে জ্বালানি সহ সব ধরনের আমদানি পণ্য দ্রুত ছাড় করাতে 5টি বিশেষ টিম গঠন করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। তবে অর্থনীতির গতি স্বাভাবিক রাখতে তারাও অন্যান্য স্টেক হোল্ডারদের সহযোগিতা চেয়েছে। প্রত্যেকটা জায়গাতেই অফিসাররা অ্যাপয়েন্টেড থাকবে, তারা তাদের স্ব দায়িত্ব পালন করবে। এক্ষেত্রে আমদানি এবং রপ্তানি কার্যক্রম স্মুথলি চলবে আশা করছি।
অবশ্য শুধুমাত্র ঈদের দিন 6 ঘন্টা ছাড়া বন্ধের বাকিটা সময় পুরোদমে সচল থাকবে চট্টগ্রাম বন্দরে জাহাজ বেরোনো এবং কন্টেইনার উঠানামা। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে বন্দরের পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ড, ব্যাংক, শিপিং ছাড়াও অন্তত 25টি প্রতিষ্ঠান এবং সংস্থা সরাসরি সম্পৃক্ত রয়েছে। এর একটির অনুপস্থিত বিপর্যয় ঘটে এই বাণিজ্যে। এবার নতুন করে সংকট সৃষ্টি হচ্ছে ঈদের বন্ধে জ্বালানি তেলের সরবরাহ লাইন স্বাভাবিক রাখা। আর তাই দেশের আমদানি রপ্তানি বাণিজ্য এবং জ্বালানি সংকট কাটাতে সবগুলি সংস্থাকে একযোগে কাজ করার তাগিদ ব্যবসায়ীদের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে যখন হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে, তখন খোদ সরকারি দপ্তর ও বাণিজ্যিক শপিং মলগুলোতে দেখা যাচ্ছে অপচয়ের মহা উৎসব। দিনের আলোতে জ্বলছে বাতি আর খালি রুমে ঘুরছে ফ্যান। রাত নামলেই সেই দৃশ্য যেন আলোকসজ্জার নামে আরও দৃঢ় হয়। সাশ্রয়ের আহ্বানের মাঝেই অপচয়ের সেই চিত্র তুলে ধরেছেন সহকর্মী মাহাদি ইসলাম যুব। এখানে কি কেউ বসছে ভাই? নগর ভবন। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে দেশ যখন বিদ্যুৎ সাশ্রয়ের নীতিতে, তখন ঢাকা দক্ষিণ সিটির প্রধান ভবনে দিনেই জ্বলছে সারি সারি লাইট, ঘুরছে ফ্যান, এমনকি ফাঁকা কক্ষেও বিদ্যুৎ অপচয়ের মহোৎসব। প্রপার আলো আসতেছে, লাইট জ্বালানো। এটারে এদিকে সাপোর্ট দেয়, এই জন্য দুইটা ফ্যান চালাইতে হয় আর কি। একই চিত্র অন্যান্য সরকারি দফতরেও। অফিস ছুটির পর রাত নামলেও বদলায় না সরকারি দফতরে বিদ্যুৎ অপচয়ের দৃশ্য। অনেক অফিসে জ্বলতে থাকে অসংখ্য বাতি, পিছিয়ে নেই বেসরকারি খাত। জ্বালানি প্রতিমন্ত্রীর হুঁশিয়ারির পরও আলোকসজ্জার নামে রাজধানীর বিভিন্ন শপিং মলে অপচয় হচ্ছে বিদ্যুৎ। আমাদের এমনি তো বিদ্যুৎ ঘাটতি আছে, তাতে যদি বিদ্যুৎ এত অপচয় করা হয় তাহলে আগামীতে বিদ্যুৎ পাওয়া যাবে না। শেষ পর্যায়ে পর্যন্ত যদি আমরা শুদ্ধাচরণ না করি, আমরা যদি নির্দেশনাগুলো মানে ফলো আপ না করি সঠিকভাবে, তাহলে আসলে প্রধানমন্ত্রী একক নির্দেশনায় আসলে খুব বেশি একটা কাজে দিবে না। ওনার এই দেখানো পথটা প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে শুরু করে বাংলাদেশের অফিস আদালত সব জায়গায় বাস্তবায়ন করা জরুরি। দেশকে টিকিয়ে রাখবার জন্য বাস্তবতার দিকে যখন আমার ব্যবসায়িক নেতৃবৃন্দ ব্যর্থ হবে তাদের দায়িত্ব পালনে, তখন আমাদেরকেই অপ্রিয় একটি সিদ্ধান্ত নিতে হবে। সেটি নিতে চাই না বলেই তো এত কথা। বিদ্যুৎ সাশ্রয় যখন জাতীয় অগ্রাধিকার, তখন অপচয় নিয়ে প্রশ্ন তুলে দায়ীদের শাস্তির আওতায় আনার তাগিদ বিশেষজ্ঞের। আমাদের বিদ্যুতের এবং জ্বালানির অবস্থা অত্যন্ত নাজুক এবং খারাপ, এবং তার মধ্যে এই বছরে এটা নতুন একটা সংকট দেখা দিয়েছে। আমাদেরকে খুব ভালোভাবে একটা প্রোগ্রাম নিতে হবে, সিরিয়াস প্রোগ্রাম নিতে হবে, যেটা শুধুমাত্র এখন যেটা অ্যাওয়ারনেস এবং জনগণকে শুধু সচেতন করলে চলবে না, তখন কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে পানিশমেন্ট এবং তাদেরকে জোর করতে হবে, এবং এটা একটা নীতিমালার মধ্যে আনতে হবে। কৃত্য সাধনের শুরুটা যখন রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে হয়, তখন তা কেবল নীতি নয়, হয়ে ওঠে আদর্শ। এখন মাঠ পর্যায়ে বাস্তবায়নের পালা। প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ সাশ্রয়ের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তার বিপরীতে রাতের বেলায় সরকারি দপ্তরের আলোর ঝলকানির এই দৃশ্য সেই উদ্যোগকে অনেকটা ম্লান করে দেয়। প্রশাসনের একটি অংশের এমন উদাসীনতায় প্রশ্নবিদ্ধ হচ্ছে প্রধানমন্ত্রীর সেই মহতী উদ্যোগ। শুধু তাই নয়, দায়িত্বহীন এই অপচয় হুমকির মুখে ফেলছে দেশের জ্বালানি সাশ্রয়ের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনাকেও। মাহাদি ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। ক্রেডিট কার্ডের সর্বোচ্চ ঋণসীমা প্রায় দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে এক কার্ডেই মিলবে 40 লাখ টাকা পর্যন্ত। কেন্দ্রীয় ব্যাংকের জারি করা নতুন গাইডলাইনে জানানো হয়েছে এই তথ্য। বৈদেশিক মুদ্রায় লেনদেন সহ কার্ডের অপব্যবহার ঠেকাতে কঠোর পর্যবেক্ষণে থাকার কথাও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সিলিয়া সুলতানের রিপোর্ট। পোশাক থেকে ঘরের প্রয়োজনীয় বড় বাজেটের কেনাকাটা, বিমানের খরচ, ভ্রমণ, স্বাস্থ্যসেবা, পেমেন্ট সেবা বা হাতের মোবাইল ফোনটি কিনতে এখন ক্রেডিট কার্ড ব্যবহার স্বাভাবিক ঘটনা। ক্যাশলেস বাংলাদেশের লক্ষ্যে নগদ টাকা লেনদেনে অনুৎসাহিত করছে বাংলাদেশ ব্যাংক। ফলে সময়ের চাহিদার সাথে ক্রেডিট কার্ডকে সুশৃঙ্খল, সহজ ও গ্রাহক বান্ধব করতে ঋণসীমা বাড়িয়ে নতুন গাইডলাইন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনায় ক্রেডিট কার্ডের ঋণসীমা 25 লাখ টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ 40 লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সাথে নিরাপদ সীমা 10 লাখ টাকা থেকে বাড়িয়ে 20 লাখ নির্ধারণ হয়েছে। প্রতিটা ব্যক্তির জন্য যখন একটা ক্রেডিট কার্ড অ্যালাউ করা হয়, তার একটা লিমিট থাকে এবং সেই লিমিটে
ফরেন কারেন্সির পার্ট থাকে, আবার দেশি মধ্যে থাকে। অবশ্যই ফরেন কারেন্সি পার্টটা খুবই সীমিত পরিমাণে থাকে। গাইডলাইনে ক্রেডিট কার্ড সংশ্লিষ্ট গ্রাহকের অভিযোগ, কার্ড সংক্রান্ত অনিয়ম, জালিয়াতি, কার্ডের মাধ্যমে সংগঠিত লেনদেন পরিশোধ ব্যবস্থা সংক্রান্ত জটিলতা, বিরোধ নিষ্পত্তি সহ সার্বিক বিষয়াদি পর্যালোচনার মাধ্যমে সংশোধনী আনা হয়েছে। সুদ হারও নির্ধারিত হয়েছে, তবে কঠোরতাও আছে অপব্যবহারে। বিভিন্ন বিজনেস হাউসে ব্যাংক থেকে যাদেরকে অ্যালাউ করে, তারা যদি এটার যত্রতত্র ব্যবহার করে, অনেকে ফ্যামিলি মেম্বার সহ ফুল ফ্যামিলি সহ বিদেশে গেলেন, অনেক লেভিশলি চলাফেরা করলেন, কিছু কেনাকাটা করলেন খুব পশ আইটেম, ব্র্যান্ডেড আইটেম, যেগুলোর পরিমাণ অনেক বেশি। এগুলো আমাদের নজরে আসে এবং আসলেই আমরা তাৎক্ষণিক এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি। ক্রেডিট কার্ডে লেনদেন বৃদ্ধি পাওয়ায় এর ব্যবহার জটিলতা হ্রাস এবং একই সাথে নিত্য নতুন বৈশিষ্ট্য যুক্ত হওয়ায় ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার করা, ভোক্তা অধিকার সংরক্ষণ, দায়িত্বশীল ঋণ প্রদানকে উৎসাহিত করতে এবং স্বচ্ছ নগদহীন আর্থিক লেনদেনের উপযোগী পরিবেশ সৃষ্টি করতে ক্রেডিট সীমা নির্ধারণের সাথে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা যুক্ত করা হয়েছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ভোলায় ভেস্তে যেতে বসেছে ইলিশ উৎপাদন বাড়াতে সরকারের দেয়া 2 মাসের জাটকা সংরক্ষণ অভিযান। নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা ও তেঁতুলিয়ার অভয়াশ্রমে অবাধে জাটকা নিধন চলছে। পেটের দায়ে অনেকটা বাধ্য হয়ে নদীতে জাল ফেলছেন বলে জানান জেলেরা। ভোলার ইলিশা নৌথানা ও পুলিশ তদন্ত কেন্দ্রের কয়েক মিটারের মধ্যেই দল বেঁধে ইলিশ শিকার করছেন জেলেরা। জাল নৌকা বোঝাই ট্রলারের যাওয়া আসা দেখে বোঝার উপায় নেই, মেঘনার অভয়াশ্রমে নিষেধাজ্ঞা চলছে। সদর উপজেলার ভোলার খালগোড়া ঘাটে বিক্রির জন্য মাছ নিয়ে আসছেন জেলেরা। অন্য সময়ের মতোই আড়ত মালিকরা হাঁক ডাক দিয়ে বিক্রি করছেন নিষেধাজ্ঞা অমান্য করে ধরা জাটকা সহ অন্য মাছ। জাটকা সংরক্ষণে 1 মার্চ থেকে মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে 2 মাসের নিষেধাজ্ঞা চলছে, কিন্তু নদী জুড়ে নৌকা ট্রলারে সয়লাব। পেটের দায়ে অনেকটা বাধ্য হয়ে নদীতে জাল ফেলছেন বলে জানান জেলেরা। বিকল্প কর্মসংস্থান ও সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ তাদের। সামনে ঈদ দিতে আছে, টাকা পয়সা নাই, কিস্তি এলাকায় দিতে হইব, এই জন্য আর কি আমরা ধরতেছি। কিস্তির ভয় আর কেন দিতে যায়, 480 টাকার তেল পুরা মনে 600 টাকার মাছ বেচছে। কেউ দেওয়া নেই, কেউ ইয়া করুন নেই, খোঁজ নেওয়া নেই, এই জন্য আর গাঙ্গু যাওয়ার আর যারা প্রভাবশালী এরা তো মনে করেন বিভিন্ন ধরনের বড় বড় সাবার নিশান টাঙ্গায় মনে করেন নদীতে বাইতে আছে, সেগুলো কি অভিযোগ নাই। আমরা তো প্রতিনিয়ত তাদেরকে টাকা দিয়ে সাপোর্ট দিতে পারি না যে এনজিওর টাকা পরিশোধ করো, বাধ্যতামূলক তারা নদীতে যায়। অভিযান পরিচালনায় প্রয়োজনীয় জনবল না থাকার কথা জানায় স্থানীয় মৎস্য বিভাগ। আমরা আমাদের সীমিত জনবল এবং সীমিত বাজেট দিয়ে আমরা মোটামুটি যতদূর সম্ভব আমরা অভিযান করছি। জেলায় নিবন্ধিত 1,68,000 জেলে রয়েছেন। এর মধ্যে 90,200 জেলের জন্য 2 মাসের খাদ্য সহায়তার 14,432 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার, যা এখনো বিতরণ শুরু হয়নি। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। গ্রীষ্ম আসার আগেই সুপেয় পানির তীব্র সংকটে পিরোজপুর পৌরবাসী। একমাত্র পুকুর শুকিয়ে যাওয়ায় পানির পরিশোধন হচ্ছে না ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে, এতে চরম ভোগান্তিতে বাসিন্দারা। শুকিয়ে গেছে পুকুর, পানি যাচ্ছে না ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে, যতটুকু যাচ্ছে তাও চাহিদার তুলনায় অপ্রতুল। সুপেয় পানির তীব্র সংকট পিরোজপুর পৌরসভায়, কাজে আসছে না 1983 সালে নির্মিত পানি শোধনাগার। এলাকাবাসী বলছেন পৌর কর্তৃপক্ষ প্রতিদিন 2 বার পানি দেওয়ার কথা থাকলেও তা মিলছে না। শহরের কোনো খাল, পুকুর ও নদীতেও পানি নেই, এতে পানি সংকটে দৈনন্দিন কাজ ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে বাসিন্দারা। খাল, বিল, নদী শুকনা, রোজা অনেক কষ্ট হয়, পানি আনতে অনেক দূর দা। সকালের পানি দেয় কেন দুপুরে 12টা, 1টা, 2টা, 3টা, তারপরে এই পানি এই আসে, এই নেই, ফস করে পানি পাই না। এক কলস পানি ওইলে আর পাওয়া যায় না। খাল বারে পানি থাকে না, নদীতে পানি থাকে না, এই সমস্ত তো কাটা লাগে, না কাটলে কি পানি পাওয়া যাবে? পানিটার ভিতরে অনেক সময় ময়লা ঢোকে, যে ময়লা পানিটা আমরা ব্যবহার, গন্ধ আসে, এই পানিটা ব্যবহার করতে পারি না, উজুর সময় আমরা পানি পাই না। সংকট সমাধানে পৌরসভার পানি শোধনাগারের পুকুর খনন জরুরি বলছেন কর্মচারীরা। পুষ্কুনিতে সবসময় পানি থাকে, সেই রকম ব্যবস্থা করলে পানি সাপ্লাই সবসময় পিরোজপুর সবসময় চালাই রাখা যাবে। পানির চাহিদা পূরণে শীঘ্রই নতুন আরেকটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের আশ্বাস কর্তৃপক্ষের। অচিরেই আরেকটা নতুন ট্রিটমেন্ট প্ল্যান্ট পাবো আশা রাখি ফ্রান্স সরকারের সহায়তায়। এটা পাইলে পিরোজপুর পৌরবাসীর পানির সমস্যার সমাধান
করা যাবে। পিরোজপুর পৌরসভার প্রায় 2 লাখ বাসিন্দার জন্য প্রতি ঘন্টায় 9 লাখ লিটার পানির চাহিদা রয়েছে, আর সরবরাহ করা হচ্ছে মাত্র 3 লাখ লিটার পানি। সময় সংবাদ, পিরোজপুর। বরিশালের মুলাদীতে সরকারি স্বাস্থ্যসেবা মেলে নামমাত্র। 2006 সালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 50 শয্যায় উন্নীত করার ঘোষণা দেয়া হলেও 19 শয্যাতেই আটকে আছে কার্যক্রম। ঠিকাদারি অবহেলা আর দীর্ঘসূত্রিতায় চরম ভোগান্তিতে রোগী ও চিকিৎসকরা। 18 বছর আগের ঘোষণা, কিন্তু বাস্তবে কেবল কয়েকটি মরিচা ধরা রডের কঙ্কাল। এটি বরিশালের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দৃশ্য। 2006 সালে 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত করার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও 1.5 যুগ পেরিয়ে গেছে। বর্তমানে 19 শয্যার একটি ভবনে চলছে চিকিৎসা সেবা, যেখানে প্রতিদিন ভর্তি থাকছেন 70 থেকে 80 জনের বেশি রোগী। শয্যা না পেয়ে রোগীদের সেবা নিতে হচ্ছে হাসপাতালের মেঝেতে। ভোগান্তিতে পড়তে হচ্ছে চিকিৎসকদেরও। বাচ্চা নিউমোনিয়া হয়েছে, এই জন্য চিকিৎসার জন্য আসছে। 3-4 দিন পরে আর কি বেড পাইছি নিচে। বাচ্চারা যেখানে মাথা ফাটা রোগী ওখানে, ডায়রিয়া রোগী ওখানে, এই জন্য আর কি খুব সমস্যা হইতেছে। বেড আছে 50টা, রোগী আছে 100। আমাদের যেহেতু ভবন নাই, ভবন না থাকার কারণে আমাদের ওয়ার্ডে অ্যাকোমোডেশন সমস্যা হচ্ছে, ডাক্তারদের বসার সমস্যা হচ্ছে। 2020 সালে পরিত্যক্ত ভবন ভেঙে 31 শয্যার নতুন 3 তলা ভবনের কাজ শুরু করার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে 2022 সালে। 2024 সালের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও গত 1.5 বছর ধরে পুরোপুরি বন্ধ কাজ। যদিও ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে টেন্ডার বাতিল হওয়ায় কাজ বন্ধ। অফিসের সমন্বয়ের অভাবে কাজটা ক্যান্সেল হয়ে গেছে, নতুন টেন্ডার হবে আবার। এই পর্যন্ত আমরা পাইনি, এখনো আমার প্রসেসিং এ আছে। যেটুকু কাজ করছি ওটুকু বিল তারা দেবে আমাদের। স্বাস্থ্য প্রকৌশল বিভাগ বলছে বরাদ্দ বন্ধ হয়ে যাওয়ায় ঠিকাদার কাজ থেকে সরে গেছেন, তবে শিগগিরই নতুন বরাদ্দ দিয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। যতটুকু কাজ করেছে তাকে অ্যাসেস করে আমরা অতটুকুই বিল দিয়েছি, আর বাকি যে কাজটা এটা রিমেনিং কাজের আমাদের টেন্ডার যে অংশ বাকি আছে ওই কাজের টেন্ডার হবে এবং ওই কাজগুলো করলে ওই কাজটা কমপ্লিট হয়ে যাবে। কর্তৃপক্ষের তথ্য মতে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গড়ে প্রতিদিন 5 শতাধিক রোগী স্বাস্থ্যসেবা নেন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দেখছেন সকালের সময়। দেশের বাইরের খবর। ইসরায়েলে প্রথমবারের মতো সেজ্জিল ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। হামলায় ইসরায়েলের একাধিক কৌশলগত স্থাপনা লক্ষ্য করা হয়। বাহরাইন, কুয়েত, সৌদি আরবেও হামলা চালানো হয়েছে। তেহরানেও পাল্টা আক্রমণ চালিয়েছে ইসরায়েল। এদিকে ইরান যুদ্ধবিরতি চায়। ট্রাম্পের এই দাবিকে মিথ্যা উল্লেখ করে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় আগ্রহী নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যুদ্ধ বন্ধে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে আলোচনার ইঙ্গিত দিয়েছে তেল আবিব। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের মধ্যে প্রথমবারের মতো সেজ্জিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করেছে ইরান। রোববার ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC বিবৃতিতে জানায়, তারা অপারেশন ট্রু প্রমিস 4-এর 54তম ধাপ বাস্তবায়ন করেছে। এই ধাপে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার সময় সেজ্জিলের পাশাপাশি খেইবার শেকান, গাদার, ইমাদ এবং খোররাম শাহ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। ইরানের দাবি, এই হামলায় ইসরায়েলের একাধিক কৌশলগত স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়। এর মধ্যে ছিল সামরিক শিল্প ও প্রতিরক্ষা অবকাঠামো এবং ইসরায়েলি সেনাদের সমাবেশ স্থল। IRGCর দাবি, হামলাগুলো নির্ভুলভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং এগুলো চলমান সংঘাতে ইসরায়েলের সামরিক সক্ষমতার ওপর চাপ বাড়ানোর উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। 4 মার্কিন বিমান ঘাঁটিতেও হামলার দাবি করেছে IRGC। পাশাপাশি মার্কিন বিমানবাহী রণতরীকে সহায়তাকারীদের লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি। সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ জানিয়ে IRGCর মুখপাত্র বলেন, সাহস থাকলে যেন যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে জাহাজ পাঠায়। বাহরাইন, কুয়েত, সৌদি আরবেও আক্রমণ চালিয়েছে ইরান। বাগদাদ বিমানবন্দরে ড্রোন ও রকেট হামলা হয়। কুয়েতে বিমানবন্দরেও ড্রোন হামলায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এদিকে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান আগ্রহী নয় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার CBS নিউজের ফেস দ্য নেশন অনুষ্ঠানে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো কারণ নেই। আমরা স্থিতিশীল এবং শক্তিশালী। আমরা শুধুমাত্র আমাদের জনগণকে রক্ষা করছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো কারণ আমরা দেখি না। কেন করব আলোচনা? কারণ তাদের সঙ্গে আমরা আগেও আলোচনা করেছিলাম, কিন্তু হামলার শিকার হয়েছি। মার্কিনীদের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা ভালো নয়।
ইরানে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলও। বিমান হামলায় ইরানের হামেদান শহরে পুলিশ ও সামরিক স্থাপনায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগে আইআরজিসি ও বাসিস মিলিশিয়ার সদর দফতরেও। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত তেহরানে হামলা চলবে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইরানের সরকারি অবকাঠামো লক্ষ্য করে হামলার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে আইডিএফ। ইরানে আরও কয়েক হাজার স্থাপনায় আঘাত হানার হুমকি দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। লেবাননেও ব্যাপক আক্রমণ চালানো হয়। আগামী কয়েকদিনের মধ্যে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে যুদ্ধ বন্ধে আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছে তেল আবিব। রাইসা জান্নাত, সময় সংবাদ। যুদ্ধে ইসরায়েলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার ইন্টারসেপ্টর দ্রুত ফুরিয়ে আসছে বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে তেল আবিব। এদিকে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের নিয়ন্ত্রণ হারিয়ে মধ্যপ্রাচ্য বড় সংকটের দিকে এগুচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফি। ইরানের সঙ্গে যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। এই পরিস্থিতির মধ্যে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে তাদের হাতে থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইন্টারসেপ্টরের মজুদ বিপজ্জনক মাত্রায় কমে আসছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে সংবাদ মাধ্যম সোমোফোর জানায়, ইরানের টানা ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের ওপর বড় চাপ সৃষ্টি করেছে। গেল বছর ইরানের সঙ্গে সংঘাতে বিপুল পরিমাণ ইন্টারসেপ্টর ব্যবহারের ফলে মজুদ আগেই কমে গিয়েছিল বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রতিবেদনে আরও বলা হয়, ইরান তাদের কিছু ক্ষেপণাস্ত্রে গুচ্ছ বোমা যুক্ত করায় সেগুলো মাঝপথে প্রতিহত করা কঠিন হয়ে পড়ছে। ফলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত ইন্টারসেপ্টর ব্যবহার করতে বাধ্য হচ্ছে। ওয়াশিংটন কয়েক মাস আগেই এই সম্ভাব্য সংকটের বিষয়ে অবগত ছিল বলে জানান এক মার্কিন কর্মকর্তা। তবে তার দাবি, যুক্তরাষ্ট্রের নিজস্ব মজুতে এমন কোনো সংকট নেই এবং তাদের সামরিক সক্ষমতা যথেষ্ট। এর মধ্যেই ইসরায়েল জরুরি অস্ত্র ক্রয়ের জন্য নতুন বরাদ্দ অনুমোদন করেছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। এদিকে ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফি সতর্ক করে বলেছেন, ইরান যুদ্ধের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন ট্রাম্প। তার মতে এই সংঘাত মধ্যপ্রাচ্যকে দ্রুত বড় সংকটের দিকে ঠেলে দিচ্ছে। হরমুজ প্রণালীতে ইরানের ড্রোন, স্পিডবোট ও মাইনের কারণে বিশ্ব জ্বালানি সরবরাহের বড় অংশ এখন ঝুঁকির মুখে। পাশাপাশি লেবানন, ইরাক কিংবা ইয়েমেনের হাউথি গোষ্ঠীও যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। খেলার খবর। গুঞ্জন সত্যি করে বাংলাদেশের মাটিতে এখন দুই মার্কিন ফুটবলার রোনাল্ড আর ডেকলান লাল সবুজের হয়ে অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন সুলেভান ব্রাদার্স। আমেরিকার হয়ে খেলার সুযোগ থাকলেও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করাটা সম্মানের বলে মত তাদের। একই সঙ্গে পারফরমেন্স দিয়ে সমৃদ্ধ করতে চান এদেশের ফুটবল। গুঞ্জনটা লম্বা সময় ধরে দুই আমেরিকান চমজ রোনাল্ড আর ডেকলান সুলিভান চড়াবেন বাংলাদেশের জার্সি। অবশেষে লাল সবুজে এই দুই প্রবাসী অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপের ক্যাম্পে। বড় ভাই কাভান সুলিভান বয়সভিত্তিক পর্যায়ে রিপ্রেজেন্ট করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে। সুযোগ রোনাল্ড আর ডেকলানের সামনেও ছিল মার্কিন জার্সি গায়ে জড়ানোর, কিন্তু নানুর দেশের মায়ে পড়েই বাংলাদেশে আসা এই টুইনের। I just want to say right now how honored I am to be wearing the red and green finally. I know it's been a long time coming. I know the fans have been waiting for this. So it's really just an honor to represent the country, and I'm going to go out on that field. I'm going to fight. দুই ভাইয়ের মধ্যে ডেকলান সিদ্ধহস্ত ডিফেন্স সামলাতে আর রোনাল্ড মাস্টার ক্লাস ফরওয়ার্ড লাইনে। আমেরিকা কিংবা জার্মানি রিপ্রেজেন্ট না করে বাংলাদেশ বেছে নেওয়াটাকেই সম্মানের বলে মনে করেছেন তারা। No, it wasn't. The fans made it an easy decision. I'm super excited to represent the country, and we got to win. Now it's time to win. Save Bangladesh and Sameed, Fahad, and everyone's been so helpful the entire process, and now we just got to reward that with winning this thing. এদিকে দলে তাদের ইনক্লুশন নিঃসন্দেহে শক্তি বাড়াবে বাংলাদেশের। এটা শুধু বয়স ভিত্তিকে নয়, বরং এক সময় জাতীয় দল তার ইতিবাচক ফল পাবে বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট। কালকের থেকে ওদের প্র্যাকটিস শুরু। আমি আশা করি যে they will make an improvement to this side. And not just that, I think they come from a place where they have a lot of new experiences. এটা আমাদের প্লেয়ারদের সাথে শেয়ার করবে, আমাদের প্লেয়াররাও এটা থেকে গ্রো করবে। রোনাল্ড আর ডেকলানের বাবা আমেরিকান, মা জার্মানির, তবে তাদের নানু বাংলাদেশি। সেই সূত্র ধরেই লাল সবুজের জার্সি গায়ে পড়া সুলিভান ব্রাদার্সের। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
4.5 দশক পর ফিরছে খাল খনন কর্মসূচি। দিনাজপুর থেকে প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বাস্তবায়ন হলে কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলার আশা। এবং এই যাত্রায় রাজধানী ছেড়ে ঘরমুখে মানুষ, যাত্রী বোঝাই করে ছাড়ছে ট্রেন, বাস টার্মিনালে ভিড়, যানজট নিরসনে সতর্ক হাইওয়ে পুলিশ। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ মেজবা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।